আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খবরটা ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন হয়তো, যে ডক্টর ইউনূস সরকার, আমরা বলেছি যে তার দুর্নীতির, সে নিজে সহ তার দুর্নীতির যে মহা যজ্ঞ, দুর্নীতির মহাকীর্তি, মহা অনুষ্ঠান দুর্নীতির, তার পথিকৃৎ হচ্ছে একটা ফিগার, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডক্টর ইউনূস সরকারের ছাত্র প্রতিনিধি। তার তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। বয়স কত? 27-28 বছর, 30 পার হয়নি এখন। অন্তত পত্রপত্রিকা, তার সার্টিফিকেটের যে এজ জানা যায়, 1998 সালে তার জন্ম, এটা 2025। 27 বছরের একটা ছেলেকে বাংলাদেশের ক্রীড়া, স্থানীয় সরকার ধরা হয়। যে স্থানীয় সরকার মন্ত্রণালয়টা প্রধানমন্ত্রীর পরে, প্রধানমন্ত্রীর আওতাধীন যে মন্ত্রণালয়গুলো থাকে সেগুলোর পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বাংলাদেশের রীতি অনুযায়ী আওয়ামী লীগের সেক্রেটারি, বিএনপির সেক্রেটারি, বিএনপি যখন 4 দলীয় জোট সরকারে ছিল তখন আব্দুল মান্নান ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিনিস্টার। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা এই সরকার এই সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মিনিস্টার। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই 27 বছরের একটা লুটেরার হাতে। এবং প্রতিষ্ঠিত পাবলিক পারসেপশন যে এ যা ইচ্ছা তাই করেছে। তার কর্মকাণ্ড কারখানা একটা দুইটা না, সে নিজে করেছে। তার বাবা, তার পরিবার দুর্নীতির কারণে অভিযুক্ত হয়েছে। তার বাবার দাপটে কুমিল্লার মুরাদনগরের মানুষের টেকা দায় হয়েছিল। তার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিল, সে আশ্চর্যজনকভাবে বলেছে আমি জানি না, তো এতেই করে পাপমুক্ত। সে অস্ত্রসহ বিমানবন্দরে অস্ত্রের ম্যাগজিন ফেলিয়ে এসছে। মানে হতভম্ব একটা সিচুয়েশন। সে যেখানে চপ্পল পরে ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলে সে পাতলা ডাল খেয়ে চলা ছেলে, তার গেট আপ, তার কেটস, তার হাতের ঘড়ির দাম, তার খাওয়া দাওয়া ওয়েস্টিন হোটেল ছাড়া হয় না, সেই লোকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 3 দিনের মধ্যে তার বাংলাদেশের সমস্ত ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে। ব্যাংক হিসাব খোলা টোলা হাবি জাবি, মানে ব্যাংকে কি কি আছে না আছে। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমরা যত আলোচনা পড়েছি এবং যতগুলো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা হয়েছে সেগুলোর রেফারেন্স এবং পত্রপত্রিকায় যে নিউজগুলো এসছে, আমি $10 বিলিয়ন বাদিয়ে দিলাম। বাদ বাকি যে অভিযোগগুলো এসছে যে তার পয়সাগুলি সব ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সে দুবাই, অস্ট্রেলিয়া, সিডনি, বিভিন্ন জায়গায় সে আগেই পার করে দিয়েছে। ফলে এই ছেলের ব্যাংক হিসাব ঘেটে কি আদতে তেমন কিছু পাওয়া যাবে বা পাওয়া সম্ভব? হ্যাঁ, আশার আলো যে অন্তত ইউনূস যদি থাকতো, ডক্টর ইউনূসের ক্ষমতা থাকলে বা ওই সরকার থাকলে এখন তো ব্যাংক হিসাব তলবের ঘটনাও ঘটতো না। কারণ সে তো পদত্যাগ করেছিল 10 ডিসেম্বর পদত্যাগ করেছে। জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি থেকে ইলেকশন গেছে, এই 2 মাস ধরে অভিযোগ তো তার বিরুদ্ধে চলছেই। অভিযোগ, অসামঞ্জস্যতা তার চলাফেরায়, তার কথাবার্তায়, তার কাজে কর্মে। ইউনূস সরকার তো সেটার কোনো পদক্ষেপ নেয়নি। এখন এসে অন্তত পদক্ষেপটা একটা মিনিমাম পদক্ষেপ হয়েছে, যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। দেখা যাক, জাল ফেলেছে বাংলাদেশ ব্যাংক, সেই জালে যদি এখন মাছটা অন্তত ধরা পড়ে, সেটা বড় বল কাতলা ধরা পড়লো না পুঁটি ধরা পড়লো, অন্তত স্টেপটা শুরু হয়েছে। আমরা অপেক্ষায় থাকি। দর্শক, গত 18 ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওটির টাইটেল ছিল বেজে গেছে জুলাই সনদের মৃত্যুঘণ্টা। ওই ভিডিওতে বলেছিলাম আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। 3রা মার্চ হাইকোর্ট এমন একটি রুল জারি করেছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে এই রুলটি জারি করেছেন হাইকোর্ট। জনাকীর্ণ আদালতে 2টি আলাদা রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ শুনানির পর যদি আদালত রিটের আবেদনকারীর পক্ষে রায় দেন, তাহলে অধ্যাপক ইউনূস ও আলী রিয়াজের বহু তেনা পেঁচানোর যে জুলাই সনদ, তার কি সলিল সমাধি হবে? তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই রুল জারির মধ্য দিয়ে কি জুলাই সনদের বাস্তবায়ন ঠেকে গেল? মানে সাবজুডিস বা বিচারাধীন বিষয় হওয়ায় কি জুলাই সনদ আর গণভোটের রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া ডিফ্রিজে চলে গেল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে বিএনপি জুলাই সনদের আদেশকে প্রতারণা বলে ঘোষণা করেছিল, সেই বিএনপি সরকার আদালতে কোন পক্ষ নেবে? নাকি বিএনপি এই ইস্যুটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করবে? কারণ আদালতে জুলাই সনদ এবং গণভোট নিয়ে এমন নড়াচড়া শুরু হওয়ায় বেশ চাপে আছে বিরোধী পক্ষগুলো। সূত্রগুলো বলছে, শুধু গণভোটের বৈধতা নয়, গণভোটের স্বচ্ছতা নিয়েও শিগগিরই উচ্চ আদালতে রিট করতে যাচ্ছেন একদল আইনজীবী। জাতীয় ঐক্যের নামে নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের পর বৈঠকের আয়োজন করেছিলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসে ঐক্যমত্যে সে নাটকের কর্ণধার করা হয় ডক্টর আলী রিয়াজকে। শুরু থেকে সেই নাটক নিয়ে বহু সমালোচনা হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2025 সালের 26 জুন অভিযোগ করেছিলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। শেষে নোট অফ ডিসেন্ট রাখা না রাখা নিয়ে এক প্রস্থ নাটকের পর 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল জুলাই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন করতে হবে। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় নির্ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়ে বিএনপির বিরোধিতা থাকলেও পরে জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারে বলে বিএনপি মত দিয়েছিল। শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতেই হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিএনপির এই রাজনৈতিক বার্তার পর কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে নেওয়া হয় কোর্টের এজলাসে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানী খোদা 23 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন। গত সপ্তাহে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের জন্য 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম অন্য রিটটি করেন। রেদওয়ানী খোদার করা রিট আবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুলের প্রার্থনা করা হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। অন্যদিকে আইনজীবী মাহবুব আলমের রিটে বলা হয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য 16 ফেব্রুয়ারির চিঠি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন বাতিল ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথের 16 ফেব্রুয়ারি চিঠির কার্যক্রম থেকে বিরত থাকতে
নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার এই রিট দুটি নিয়ে উভয় পক্ষে শুনানির পর মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত 3টি বিষয়ে রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে 2025 সালের জুলাই জাতীয় সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দর্শক, রিটে আইনজীবীরা 14টি গ্রাউন্ড তুলে ধরেছেন। রিট আবেদনে ঐকমত্য কমিশনের 30টি সিদ্ধান্তে সংবিধানের 22টি অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে শক্তিশালী যে গ্রাউন্ড সেটি হলো রাষ্ট্রপতির যে আদেশের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোট জারি করা হলো। আইনজীবীরা বলছেন রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা ও প্রেসিডেন্স নেই। বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদ ইউনূসের সরকার সুপারসনিক গতিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু জুলাই সনদ জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। দ্বিতীয় শক্তিশালী গ্রাউন্ডটি হলো এই সনদ দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-এর 1 ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-এর 2 ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপি সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপি 77 জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নাই। সুতরাং জামাত ও এনসিপির সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিইসির এখতিয়ার নিয়ে আদালতের শুনানিতে প্রশ্ন উঠতে পারে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে এটি, এমনটাই মনে করছেন আইনজীবীরা। দর্শক, আদালত পাড়ায় এখন এই দুটি রিট আর তার প্রেক্ষিতে আদালতের রুল জারি করার বিষয়টা টক অব দ্য ইস্যু হয়ে গেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো অনুযায়ী এ ধরনের রাজনৈতিক ইস্যুতে দায়ের করা রিটগুলোর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সরকার পক্ষ কি চায় তার উপর। আইনজীবীদের একটি অংশ বলছে, এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া, এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবই বিএনপির নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আলী রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছিলেন। সেজন্যই
সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অব ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটি স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের 31 দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। 60 সদস্যের কোরাম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির 77 জন নির্বাচিত সংসদ সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতি সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন প্রথম দিনে বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয় দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা দ্বারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। আইনজীবীরা মনে করেন সংবিধান ও সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন আছে এমন ইস্যুতে দায়ের করা রিটগুলোর শুনানি শেষ হতে অনেক দিন লেগে যায়। প্রশ্ন হলো, তাহলে কি জুলাই সনদ ও গণভোটের বিষয়টি সাবজুডিস বা বিচারাধীন বিষয় হয়ে গেল? যদিও রুল জারি করা মানে কোনো রায় নয়, তবে সরকার পক্ষ বিশেষ করে বিএনপি যেহেতু সংসদের 2/3 আসন নিয়ে শক্ত অবস্থানে আছে, তারা এখন বিষয়টাকে ঝুলিয়ে দিতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন হাইকোর্টের দায়ের হওয়া 2টি রিটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারির কোনো এখতিয়ার ছিল না এবং সংবিধানের 142 অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা সম্ভব। আর তা করা গেলেই পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার শঙ্কাই বেশি। সূত্রগুলো বলছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপির উপর চাপ দিচ্ছিল জামাত ইসলামী ও এনসিপি। এখন বিষয়টি চলে গেল আদালতের এজলাসে। সেখানে উল্টো জামাত ও এনসিপি বিপাকে পড়তে পারে, কারণ সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই তার জন্য শপথ নেয়া এবং দেওয়ার কোনো এখতিয়ার। কিন্তু জামাত ও এনসিপি 77 জন সংসদ সদস্য শপথ নিয়ে এরই মধ্যে নিজের পায়ে কুড়াল মারার ব্যবস্থা করে ফেলেছেন। সংবিধান লঙ্ঘনের দায় এমপি হিসেবে তাদের শপথও প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। সে কারণে জামাত ও এনসিপি এখন আদালতের বাইরে জনমত তৈরির চেষ্টা করছে। তারা এখন প্রশ্ন তুলছে, গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচনও অবৈধ হয়ে যাবে। শিশির মন্দিরের ভাষায় বিএনপি এর মাধ্যমে নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে। আইনজীবীরা বলছেন, সংবিধানে যেটির অস্তিত্ব নেই সেটির জন্য যেটির অস্তিত্ব আছে সেটি কখনোই প্রশ্নের মুখে পড়তে পারে না। আদালত দেখবে সংবিধানে কি বলা আছে, জাতীয় ঐক্যমত্যের নামে টি পার্টি কি বলেছে সেটি মুখ্য হওয়ার কথা নয়। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনা, আরেকদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের সাফল্য। এই দুয়ে মিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সাথে নিয়ে ইরান আক্রমণ করেছেন গত 28 ফেব্রুয়ারি শনিবার। এই যুদ্ধের ফলাফল কি হবে? ইরান কি পরাজয় স্বীকার করবে, নাকি ইরান যুদ্ধের দীর্ঘ ফাঁদে জড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আর এই যুদ্ধের প্রেক্ষিতে
আবারও আলোচনায় শেখ হাসিনা। অনেকেই বলছেন শেখ হাসিনা বাংলাদেশটাকে বাঁচিয়ে দিলেন। কিভাবে তিনি বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন? গত 28শে ফেব্রুয়ারি রাতে নয়, দিনেই আক্রমণ করলেন ইরান। ইসরায়েল আক্রমণ করলেন একদিক থেকে, আরেক দিক থেকে আমেরিকা আক্রমণ করলেন, এবং সেই আক্রমণে অপ্রত্যাশিতভাবেই একটা বিশাল ফলাফল পাওয়া গেল। 40 জনের বেশি একদম সেন্ট্রাল লিডার তাদের হত্যা করলেন এই ট্রাম্পের এবং নেতানিয়াহুর এই আক্রমণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সশস্ত্র বাহিনীর প্রধান সহ এরকম একদম হাই প্রোফাইলের নেতারা মারা গেলেন এই আকস্মিক আক্রমণে। ইরানের সম্ভবত ধারণা ছিল, যেহেতু একটা আলোচনা চলছিল আমেরিকার সাথে, এই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত হয়তো তারা আক্রান্ত হবেন না। পাশাপাশি এই আক্রমণগুলো সাধারণত রাতের বেলায় হয়, কিন্তু এবার দেখা গেল একদম ভোর বেলায় আক্রমণ হয়েছে, এবং এমন সময় আক্রমণ হয়েছে যেখানে এই সর্বোচ্চ ধর্মীয় নেতার বাসভবনে সব শীর্ষ নেতারা এসেছিলেন একটা মিটিং করতে, এবং আমেরিকার কাছে গোয়েন্দা সূত্রে এই ইনফরমেশনটা ছিল। তারা আর অপেক্ষা করেনি, and they were very successful at this attack. কিন্তু এখানেই কি শেষ? কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের যে ইরান ইরাকের যিনি প্রতিনিধি এরিকা সলোমন বলেছিলেন যে ইরানের কিন্তু এই আত্মরক্ষার জন্য একটা বিশাল প্রস্তুতি আছে, এবং তারা সেই প্রস্তুতিটা নিচ্ছিল, যদিও আকস্মিক আক্রমণে সেই প্রস্তুতিটা পুরো নিতে পারেনি। কিন্তু তারা যেটা করেছে, তারা যখন আক্রান্ত হয়েছে তখন তারা আর এই সংঘাতটা ইসরায়েল এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। তারা ইমিডিয়েটলি অ্যাটাক করেছে মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক বেজ আছে। অর্থাৎ তারা আক্রান্ত হয়ে এই সংঘাতটাকে এই পুরা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। তারা আক্রমণ করেছে কাতারের মার্কিন মিলিটারি বেজে, তারা আক্রমণ করেছে সৌদি আরব, তারা আক্রমণ করেছে বাহরাইনে, তারা আক্রমণ করেছে ইউনাইটেড আরব এমিরেটসে। তো সব মিলিয়ে সৌদি আরবে একটা তেল শোধনাগারে তারা বোমা ফেলেছে। কাতারে যে এলএনজি প্রোডাকশন সেন্টার, সেখানে তারা অ্যাটাক করেছে এবং এলএনজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে একটা আঞ্চলিক সংঘাত। দুবাইয়ে তারা একটা 5 তারা হোটেলে অ্যাটাক করেছে, সেই আগুনের ভিডিও ছড়িয়ে পড়েছে। দুবাই এয়ারপোর্টে অ্যাটাক করেছে। সো অনলি যে মিলিটারি বেজেই তারা অ্যাটাক করেছে তা না, এটা ছড়িয়ে গেছে একেবারে সিভিল ইনফ্রাস্ট্রাকচার গুলো, সিভিল টার্গেটেও। তো এই অবস্থায় যেভাবে ট্রাম্প মনে করেছিলেন ইরানকে কাবু করবেন, বিশেষ করে ইরানের সেন্ট্রাল লিডারশিপকে যখন হত্যা করা হয়েছে, মেজরিটি ইরানে কিন্তু এই মুহূর্তে লিডারশিপ ভ্যাকিউম তৈরি হয়েছে। ইরানও বসে নেই। ইরান কি করেছে, যেহেতু তার সেন্ট্রাল লিডারশিপ ব্যাপকভাবে নাই হয়ে গেছে, হঠাৎ করে খুন হয়েছে, সুতরাং তারা পুরা ইরানকে 31টা মিলিটারি জোনে, একদম ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি জোনে ভাগ করেছে, এবং যেহেতু সেন্ট্রাল কমান্ডের উপরে আর তারা ডিপেন্ড করছে না, এখন 31টা মিলিটারি জোন তারা স্বায়ত্তশাসিত বলা যায়। তারা নিজেদের মতো করে যুদ্ধ করছে, এবং ইরানের একটা বিশাল ভূগর্ভস্থ মিসাইল সিটি আছে, প্রায় মাটির 500 মিটার নিচে তাদের হিউজ মিসাইল কালেকশন আছে। সেইখানে রিচ করা আমেরিকার পক্ষে অনেক ডিফিকাল্ট। সো তাদের যে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের যে মিসাইল, সেগুলো কিন্তু তাদের 2000 থেকে 2500 মিসাইল কিন্তু আন্ডারগ্রাউন্ডেই তাদের রক্ষিত আছে। তারা আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা একটা রিয়েল মিসাইলের সাথে 20 থেকে 25টা নকল মিসাইল একই সাথে থ্রো করতেছে। এর ফলে হচ্ছে কি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনটা আসল কোনটা নকল এইটা ডিটেক্ট করতে করতেই কিন্তু তারা অনেক ক্লান্ত হয়ে পড়ছে। তাদের সিস্টেম কিন্তু ওভারলোডেড হয়ে যাচ্ছে, ওভারবার্ডেন্ড হয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, যে একবার যদি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা যায় বা ভেঙে পড়ে, তাহলে চিন্তা করা যায়, ইতিমধ্যে ইসরায়েলে কিন্তু বেশ কিছু ভবন আক্রান্ত হয়েছে, কমপক্ষে 10 জন মারা গেছে, প্রায় 4 জন আমেরিকান সোলজার মারা গেছে। সো
ক্যাজুয়ালিটি যে একেবারে হচ্ছে না তা না। এবং ইরানের আরেকটা সুবিধা হলো যে ইরানের সাপোর্টে কিছু প্রক্সি গ্রুপ কাজ করে, যেমন লেবানন বেজ হিজবুল্লাহ, তারা কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি যখন মারা গেছে তারা ইসরায়েলে অ্যাটাক করেছে, এবং ইসরায়েল তখন লেবাননেও অ্যাটাক করেছে, সাউথ লেবানন বৈরুতের উপকণ্ঠে তারা অ্যাটাক করেছে, সেখানেও অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, 30-40 জন মারা গেছে। সো এখন যুদ্ধটা আর লোকালি নাই, বিভিন্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর ইরান ভালো করেই জানে যে যদি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের উপরে আঘাত করা হয়, উপসাগরীয় দেশগুলোর উপরে আঘাত করা হয়, তাহলে সেই প্রেশারটা গিয়ে আমেরিকার উপরে পড়ে। এদিকে ইরানের নিয়ন্ত্রণে থাকা যে হরমুজ প্রণালী, সেটা কিন্তু অলমোস্ট মানে বলা যায় এখন সেটার থেকে খুব কম জাহাজ চলাচল করে। যদিও অফিসিয়ালি হরমুজ প্রণালীকে টোটালি বন্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু সেখানে জাহাজের মুভমেন্ট কমে গেছে, এবং এই পথে পৃথিবীর প্রায় 35% ফুয়েল তেল এই পথ দিয়ে যাতায়াত করে। সো এই ইরান যুদ্ধে জড়ালো, হরমুজ প্রণালীটা লেস অ্যাক্টিভ হয়ে গেল, বা বলা যায় এক ধরনের বন্ধই হয়ে গেছে। তো এটা কিন্তু জাপান, চায়না, সাউথ কোরিয়া, এই তাইওয়ান, এসব দেশগুলোকেও কিন্তু আলটিমেটলি এফেক্ট করবে। এদের এসব দেশে হয়তো তেল মজুদ আছে 1 মাসের মতো, কিন্তু এখন এই সংঘাত, এই যুদ্ধ কতদিন চলবে তার উপরে নির্ভর করছে। অলরেডি তেলের দাম কিন্তু বিশ্বব্যাপী 10% বেড়ে গেছে, এটা আরো বাড়বে বলে আশা করছে। এবং যখন তেলের দাম বাড়ে তখন তো অন্য অন্য জিনিসপত্রেরও দাম বাড়ে, এবং এই যুদ্ধের এই সংঘাতের ইম্প্যাক্ট আমেরিকার উপরে কেমন ভাবে পড়বে, ইন্টারনালি কেমন ভাবে পড়বে। আমেরিকা যদি ফুয়েলের দাম বাড়া শুরু করে, যদিও আমেরিকা এই ভেনিজুয়েলাকে দখল করেছে, কিন্তু এটাও একটা কারণ ছিল, আমেরিকা অ্যাটাকের আগে ভেনিজুয়েলা দখল করে ভেনিজুয়েলার তেলের উপর তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে তারা মাস্তানের মতো তুলে নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমেরিকার বাজারে যদি তেলের দাম বাড়ে, আমেরিকার শেয়ার মার্কেটের উপরে কি প্রভাব পড়বে সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সামনেই অক্টোবরে আবার আমেরিকায় কংগ্রেসের নির্বাচন। সো ট্রাম্পের জন্য এটা একটা জুয়া খেলার মতো, ট্রাম্প একটা বাজি ধরেছে, এবং ইরান কিভাবে এই প্রতিশোধটা নেয়। ইরান তাদের মসজিদে লাল পতাকা উড়িয়ে দিয়েছে, মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া মানে শিয়াদের জন্য এটা একটা প্রতিরোধের ডাক। এবং ইরানের যেটা বিষয়টা হলো, ইরানের শহর আর গ্রামের মানুষদের মধ্যে ডিফারেন্স আছে। গ্রামের মানুষরা কিন্তু এই ইরানের রক্ষণশীল ধর্মীয় ব্যবস্থার সমর্থক, আর শহরের মানুষগুলা তারা এই সরকারের পতন চায়। যে কারণে দেখা গেছে যে তাদের শীর্ষ ধর্মীয় নেতার নিহত হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এরা মোস্টলি কিন্তু শহরের বাইরের এলাকার মানুষ, এবং শহরের বাইরে এই যে বর্তমান যে সরকার রয়েছে তারা ব্যাপক উন্নয়ন করেছে। তো সেইখানে সংঘাতটা কিন্তু একদম মানে এই ইরানে যে মার্কিন সমর্থক বা বর্তমান যে শাসক গোষ্ঠী আছে তাদের যে বিরোধিতাকারী শক্তি, তারা কিন্তু পুরো ইরানে সিমিলারলি ডিস্ট্রিবিউটেড না। সো উইদিন ইরান পলিটিক্স ইজ কমপ্লিকেটেড। এখন এই অবস্থায় কেন শেখ হাসিনার নাম আসতেছে, কেন শেখ হাসিনার কথা মানুষ বলছে? কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এই বাংলাদেশে মার্কিন ঘাঁটি করার অনুমতি দেননি, রাজি হননি, এবং এ কারণে তাকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। এবং সেটি তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন বলে গিয়েছিলেন যে তার কাছে বিমান ঘাঁটি করার জন্য জায়গা চাচ্ছে, তার কাছে সেন্ট মার্টিন চাচ্ছে, এই কথাগুলো তিনি একাধিকবার বলেছেন। তো আজকে বাংলাদেশে যদি একটা মার্কিন ঘাঁটি থাকতো, তাহলে ইরানের মিসাইলের লক্ষ্যবস্তু তো বাংলাদেশও হতে পারতো, এবং বাংলাদেশে যদি একটা এই মিসাইল অ্যাটাক হয়, আপনার মানে মিডল ইস্ট কান্ট্রিজ গুলো তাও তারা সহ্য করতে পারে, কিন্তু বাংলাদেশ তো এটা পারতো না। অর্থাৎ বাংলাদেশকে শেখ হাসিনা তার দূরদর্শিতা দিয়ে, তার নেতৃত্ব দিয়ে কিন্তু এই যাত্রায় রক্ষা করে গেল। এখন বাংলাদেশে ইনুস চেষ্টা করেছিল এখানে অনেক কিছু করার, যদিও ওই বাণিজ্য চুক্তি ছাড়া সে কিছুই করতে পারেনি। মোটামুটি বিদায় হয়েছে লোকজন তো এখন তাকে দেখতে পারে না, এবং তার এতই ভয় যে তাকে এখন 1 বছর এসএসএফ পাহারায় চলতে হচ্ছে, নিজেকেই নিজে ভিভিআইপি ঘোষণা করেছে। যাই হোক, শেখ হাসিনা আবারও আলোচিত হচ্ছে নতুন করে এই প্রেক্ষিতে
মানুষ তার প্রশংসা করছে, বলছে যে শেখের বেটি বাংলাদেশকে আরেকবার বাঁচিয়ে দিয়ে গেল। দেখেন, প্রথমে আমি আসলে এইভাবে জিনিসটাকে লিগালাইজ করতে চাই না যে না ভোটের মাধ্যমে বিএনপি এসেছে বা একটা ইলেকশন। ইনফ্যাক্ট আমি এটাকে কোনো ইলেকশন বলেই আমি আসলে সূচিত করতে চাই না। দেখেন, আমাদের মানে অবস্থাটা এমন একটা অবস্থাতে দাঁড়িয়েছে যে আমাদের ওই মাথার মধ্যে এখন এই মুহূর্তে সবসময় মাথায় রাখতে হয় যে ডকট্রিন অফ নেসেসিটি। অর্থাৎ যে আপনি যদি 5ই অগাস্টের পরের সময়টাকে বিবেচনা করেন আর 12ই ফেব্রুয়ারির সময়টাকে বিবেচনা করেন, আপনি হয়তোবা দুটোকে যদি কম্পেয়ার করেন, হয়তোবা ওই যে ডকট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার খাতিরেই আপনাকে হয়তোবা একটা নতুন রেজিমের কথা বলতে হয়, একটা শাসন আমল শব্দটা উল্লেখ করতে হয় এবং আপনাকে বিএনপি ক্ষমতায় আছে এই কথাটাও আপনাকে